নমস্কার, এডুকেশন অনলাইন অনুষ্ঠানে তোমাদের সবাইকেই অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা যারা স্টুডেন্টস রয়েছে, সামনেই এক্সাম রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশনটা অত্যন্ত জরুরি এবং এডুকেশন অনলাইন অনুষ্ঠানটা এই জন্যই তোমাদের সামনে নিয়ে আসা, যাতে তোমরা আরও বেশি অ্যাওয়্যার হয়ে যাও এবং ঠিক কী ধাঁচে তোমরা কোয়েশ্চেন্স পেতে পারো, কিভাবে তোমরা এগোবে, সমস্তটাই আলোচনা হবে। আজকে আইসিএসসির ক্লাস 10-এর ইতিহাস হিস্ট্রি নিয়ে আমরা আজকে থাকছি সাবজেক্টে, এবং আমাদের সঙ্গে স্যার রয়েছেন কৌশিক নন্দী। অনেক অনেক স্বাগত স্যারকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। একদম রয়েছে তোমরা সরাসরি এই অনুষ্ঠানে যুক্ত হয়ে। ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ 6292242341 342, এই দুটি নাম্বারে অবশ্যই ফোন করো। স্যারকে স্বাগত জানিয়ে শুরু করবো অনুষ্ঠান। ধন্যবাদ। ছোট্ট বন্ধুরা কেমন আছো? খুব টেনশনে আছো একদম, বুঝতেই পারছি, কারণ নেক্সট উইক থেকেই তোমাদের এক্সাম শুরু, এবং এই এক্সামটা প্যাটার্নটা কিন্তু একদম অন্য বছরের জন্য পুরো আলাদা। একদম দুটো ভাগে ভাগ তোমাদের এক্সাম, সেমিস্টার 1 সেমিস্টার 2, যেটা সামনের উইকেই এক্সাম, এবং এই এক্সামটা টোটালি কিন্তু এমসিকিউ বেস্ট। এখানে তোমরা নিশ্চয়ই খুব ভালো করে জানো, আর তোমাদের বলতে হবে না। এবং সবচেয়ে প্রথম কথা, এই এক্সামটা পুরোপুরি তোমাদের এবার অফলাইন এক্সাম, তোমাদের স্কুলে গিয়ে দিতে হবে, কোনো বাড়িতে যাওয়ার কোনো নেই। পরিষ্কার তোমরা একটা খুব চাপের মধ্যেই পড়েছো, বাট কিন্তু একদম চিন্তা করো না এবং খুব ঠান্ডা মাথায় যাও। এবং আমি আজকে তোমাদের যে এবার সামনের যে এক্সামটা রয়েছে, এই সামনের এক্সামের ইতিহাসের উপর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যে ইতিহাসের যে প্রশ্ন কীরকম কোশ্চেন আসতে পারে। তো 40 নাম্বারের কোশ্চেন তোমাদের থাকবে, 40 নাম্বারের কোশ্চেন। সেই 40 নাম্বার কোশ্চেন যেখানে থাকবে, সেই 40 নাম্বারের কোশ্চেনে কীরকম থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস থাকবে 1 মার্কস। সেই 1 মার্কস যে কোশ্চেন মার্কস, সেই কোশ্চেনে তোমাদের আনসার দিতে হবে, সেখানে আনসারে লিখতে হবে, যেখানে কোনটা ABCD 4টে অপশান দেওয়া থাকবে, তার মধ্যে তোমাকে 4টার মধ্যে যে কোনো একটা লিখতে হবে। তো কীরকম কোশ্চেন প্যাটার্ন পড়তে পারে, এই নিয়ে সেই কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমি আজকে পুরোপুরি ডিসকাস করব, এবং প্রত্যেকটা কোশ্চেনের উপর আমি রেফারেন্স দেবো কীভাবে কী কোশ্চেনটার আনসারটা আসছে। ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ দ্য ইউনিয়ন লেজিসলেচার? Which of the following is not a part of the union legislature? Option A, the president. B, the Lok Sabha. C, the Rajya Sabha. D, the chief justice. এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? দেখো, একটা প্রথম কথা বলি, ইউনিয়ন লেজিসলেচার ইজ কম্প্রাইজড অফ, যদি বলা হয় ইউনিয়ন লেজিসলেচার কম্প্রাইজড অফ 3টে এতে থাকে। একটা হচ্ছে প্রেসিডেন্ট থাকে, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। এই যে চারটে অপশনের মধ্যে কোনটা থাকে? তাহলে আমরা সবাই জানি প্রেসিডেন্ট, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে আমাদের ইউনিয়ন লেজিসলেচার। তাহলে নট দেওয়ার কোনটা? চিফ জাস্টিস। তাহলে এখানে আনসারটা হবে দ্য চিফ জাস্টিস। শুধুমাত্র তোমরা অপশনে আনসার লিখবে, আনসার ডি। কোশ্চেন নাম্বার 2, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট। দেখো, ইউনিয়ন লিস্টের পাশে একটা ম্যাটার দেওয়া আছে, মানে একটা নাম্বার দেওয়া আছে 97। তোমরা নিশ্চয়ই জানো, আমাদের যখন ফেডারেল যে স্টেট এবং সেন্টারের মধ্যে কটা আমাদের লিস্ট থাকে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট, এবং সেই 3টে লিস্টের মধ্যে সবচেয়ে ম্যাটার কটা থাকে, সেই ম্যাটারটা আমাদের কিন্তু কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় পড়ে। তো ইউনিয়ন লিস্টের ম্যাটারটা দেখো 97 রয়েছে, তাহলে কোশ্চেনটা কি, কনকারেন্ট লিস্টে ওখানে কটা ম্যাটার রয়েছে? অপশান কী আছে? 47, 57, 75, 87। এই চারটে ম্যাটারের মধ্যে কোন অপশানটা হবে? দেখো, এখানে যে তোমরা বইতে খুলি ভালোই বুঝতে পারবে, এই ম্যাটারের মধ্যে রয়েছে 47। কেন 47 আনসারটা হচ্ছে? দেখো, ইউনিয়ন লিস্টে, কনকারেন্ট লিস্টে এখন বর্তমানে 52টা ম্যাটার রয়েছে, 52। সেই 52 ম্যাটার্সের মধ্যে 47 যে মানে লিস্টের তালিকাটা, সেটা আর অলরেডি আমাদের এখানে 47টা সেটা কাউন্টেড হয়, সেটা 47 ম্যাটার্স। এবং এটার কোন স্কেডিউলে রয়েছে? স্কেডিউল কটা? আমাদের 12টা স্কেডিউল রয়েছে। তা 7th স্কেডিউলে কিন্তু আমাদের এই লিস্টের এটা রয়েছে, এবং সেই লিস্টের ভাগটা কোথায়? কনকারেন্ট লিস্টের রয়েছে, সেখানে আমাদের এখানে নাম্বারটা আমাদের বলতে হচ্ছে। তারপরে কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ লোকসভা? কম্পোজিশন অফ দ্য লোকসভা, কম্পোজিশন অফ দ্য লোকসভা মানে লোকসভার কতগুলো মেম্বার আছে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট কতগুলো টোটাল মেম্বার রয়েছে, সেই মেম্বারটা কিন্তু আমাদের এখানে কাউন্ট করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো, এই মেম্বারটা কাউন্ট করতে গেলে দেখো কী কী অপশান আছে। 250, 250, 552, বি, সি আছে 370, ডি আছে 350। তাহলে 250 মেম্বারটা তাহলে কাদের, তোমাদের মনে পড়ছে একটু কিছু? 250 মেম্বার কোন সভাতে থাকে? হ্যাঁ, 250 মেম্বার থাকে রাজ্যসভাতে। তার মধ্যে কতজন সিলেকশন হয়? 238। আর 12 যে মেম্বারটা রয়েছে, সেই 12 মেম্বারটা কে? তার প্রেসিডেন্ট আমাদের কী করে
সেগুলো কী করে, সেগুলো কি আমাদের প্রেসিডেন্ট যেটা করে সেগুলো কিন্তু আমাদের প্রেসিডেন্ট, ওগুলো কিন্তু আমাদের ইলেক্টেড নয়, প্রেসিডেন্ট কিন্তু আমাদের সিলেক্ট করে। তো 238 মেম্বার সেটা হচ্ছে আমাদের ইলেক্টেড, সেটা কিন্তু কোথায় আসে, সেটা কিন্তু রাজ্যসভাতে আসে। তাহলে তারপরে কী কী অপশন আছে, 370 না, 370 সমস্ত কিছু তোমরা নিশ্চয়ই জানো, কাশ্মীর ব্যাপার রয়েছে 370, 350ও নয়, তাহলে 552। মানে আমাদের তাহলে কতগুলো মেম্বার আছে, 552। বাট টোটাল এটা হচ্ছে সর্বোচ্চ মেম্বার। কীরকম সর্বোচ্চ মানে হাইয়েস্ট মেম্বার। কী হাইয়েস্ট মেম্বার, 550 কি ডিভিশন করো, 530 + 20 + 2, 530 হচ্ছে আমাদের টোটাল স্টেটস থেকে আসছে, আর 30 হচ্ছে ইউনিয়ন টেরিটরি থেকে আসছে, আর 2 হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান, যে অ্যাংলো ইন্ডিয়ান কিন্তু আমাদের নমিনেট হয়। তো এই 552 যদিও বর্তমানে আমাদের কারেন্ট রয়েছে 545, তবু আমাদের যেহেতু অপশানে 552 রয়েছে, তাহলে কিন্তু আমরা সেখানে গোজ ফর 552। তো এইখানে দেখো, তারপরে মানে কোনো চিন্তার কোনো কারণ নেই, খুব সাধারণভাবে অনেক টাইম থাকবে, খুব সাবধানে তোমরা আনসার দেবে, কোনো ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই। তারপরে কোশ্চেনটা দেখো, রিসিভিং all petitions and documents in the house is the dash function of speaker of Lok Sabha। তোমরা স্পিকার যখন পড়েছো, স্পিকারে কিন্তু অনেকগুলো রোল অফ স্পিকার থেকে অনেকগুলো ফাংশন থাকে, যেমন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন, ডিসিপ্লিনারি ফাংশন, বিজনেস ফাংশন, মিসলেনিয়াস ফাংশন, এই ফাংশনগুলো সমস্ত কিছু রয়েছে। তো এই যে ফাংশনের মধ্যে কোন ফাংশনটা কিন্তু আমাদের এই ফাংশনের মধ্যে স্পিকারের রয়েছে, তাহলে কোন ফাংশনের এখানে রয়েছে, এখানে রিসিভিং অল পিটিশন অ্যান্ড ডকুমেন্টস, মানে পিটিশন ডকুমেন্ট যেগুলো আমাদের রিসিভ করে, এখানে কিন্তু দেখো ওর অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন তোমরা নিশ্চয়ই পড়েছো, সেখানে নেই। ডিসিপ্লিনারি ফাংশন, সেখানে উনি টোটাল ডিসিপ্লিনটা মেনটেন করে পার্লামেন্টের মধ্যে। তারপর হচ্ছে বিজনেস শুধু নেই সেখানে, কারণ বিজনেস অ্যাডভাইজারি কমিটি রয়েছে, পার্লামেন্টারি কমিটি, যে কমিটিগুলোর মধ্যে তিনি চেয়ারম্যান, তো সেখানেও আপনি নেই। তাহলে কোনটা হবে, মিসলেনিয়াস হবে। মিসলেনিয়াস যে এটাতে মিসলেনিয়াস যে আমাদের সবচেয়ে প্রথম কথা এটাই। তাহলে এখানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা কোনোটাইভাবে কিন্তু একদম কনফিউজ হও না, এই একদম খুব সাধারণভাবে তোমরা আনসার দাও, দেখবে ঠিক আনসারটা মনে করতে পারবে। আসতে কোশ্চেন নাম্বার 5, হোয়াট হ্যাপেন্স ইফ আ ভোট অফ নো কনফিডেন্স ইজ পাসড against a minister? The minister has to resign, the prime minister has to resign, the whole ministry has to resign, the Lok Sabha is dissolved. What happens if a vote of no confidence? No confidence হলে আমাদের কি জিনিসটা হয়, দেখো নো কনফিডেন্স মানে হচ্ছে আস্থা ভোট, অর্থাৎ যদি আমার পার্লামেন্টে এর মধ্যে যদি আস্থা যদি ঠিকমতো না মেলে, তাহলে কী ঘটনাটা ঘটবে, টোটাল যে মিনিস্ট্রি হ্যাজ টু রিজাইন, তাকে রিজাইন করতে হবে। এটা একদম নো কনফিডেন্স মোশনের কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে তোমরা কিন্তু করবে। নেক্সট হচ্ছে দেখো, হু ইজ এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা? কে রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান? কে অফিসিও চেয়ারম্যান রাজ্যসভার, কী বলো, খুব ইজি কোশ্চেন। দ্য প্রেসিডেন্ট, দ্য ভাইস প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। দেখো এই প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তাহলে আমরা জানি লোকসভার যেমন রয়েছে সেরকম রাজ্যসভাতে রয়েছে। অ্যাকর্ডিং টু দ্য আমাদেরকে পদাধিকার যদি বলে তাহলে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ আমাদের রাজ্যসভা, আর্টিকেল নাম্বার 63, সেখানে 63তে কিন্তু আমাদের অলরেডি লেখা রয়েছে। তাহলে ভাইস প্রেসিডেন্ট শুধুমাত্র প্রেসিডেন্টের করছে না, ভাইস প্রেসিডেন্টের শুধুমাত্র পদ রাখছেন না, তিনি হচ্ছেন একজন এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভার এক্স অফিসিয়াল চেয়ারম্যান। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, হু ইলেক্টস দ্য স্পিকার অফ দ্য লোকসভা? হু ইলেক্টস দ্য স্পিকার অফ দ্য লোকসভা, খুব মন দিয়ে কিন্তু এটা করবে। ফার্স্ট হচ্ছে the president, and who elects the president, the vice president, the members of the Lok Sabha, the members of the Rajya Sabha. খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনটা খুব ভালো করে মনে দিয়ে রাখো। কে করবে প্রেসিডেন্টের, আমাদের বলো তো, একটু তোমাদের টাইম দিচ্ছি। হু ইলেক্টস দ্য স্পিকার অফ দ্য লোকসভা, কে স্পিকারের এটাকে ইলেক্ট করবে? ফার্স্ট হচ্ছে প্রেসিডেন্ট। আচ্ছা বলো তো স্পিকার কীভাবে ইলেক্টেড হয়? স্পিকার কিন্তু অ্যাকচুয়ালি ইলেক্টেড যেটা হয় সেটা খুব মন দিয়ে শোনো। স্পিকার যখন হয় আমাদের কিন্তু স্পিকার কিন্তু আলাদা করে ইলেকশনের ব্যাপারটা পরে আসে। প্রথমে তাকে কিন্তু একজন এমপি হিসেবে লোকসভার কিন্তু তাকে ইলেক্ট হতে হবে,
তারপর যে আমাদের যে লোকসভা এবং রাজ্যসভার যে সমস্ত মেম্বাররা তখন তাকে ইলেক্টটা করবে, সেটা ইলেক্টে করে তখন তাকে আমাদের স্পিকার হিসেবে তাকে এটা করবে। তাহলে হু ইলেক্টস দ্য স্পিকার অফ দ্য লোকসভা? তাহলে কী করে কোশ্চেনটা আসবে? কোশ্চেনটা আসবে দ্য মেম্বার্স অফ দ্য লোকসভা, যেই লোকসভার মেম্বাররাই তারাই কিন্তু তাকে স্পিকার হিসেবে এটা আমরা তাকে ইলেক্ট করবে। ঠিক আছে, বুঝতে পারলে? তারপরে কোশ্চেনটা কি? হু অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান অফ অল দ্য পার্লামেন্টারি কমিটি ইন দ্য লোকসভা? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কে চেয়ারম্যান? পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান কে? লোকসভার মধ্যে পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান। যে পার্লামেন্টারি কমিটির জিনিসটা কি? দেখো, পার্লামেন্টারি কমিটি দু টাইপের ভাগ হয়েছে, একটা স্ট্যান্ডিং কমিটি আর অ্যাডহক কমিটি। অ্যাডহক কমিটিটা সবচেয়ে প্রথম কথা, সেটা কিন্তু নন পার্মানেন্ট, মানে পার্মানেন্ট নয়। স্ট্যান্ডিং কমিটি কি? যে স্ট্যান্ডিং কমিটি, সেই স্ট্যান্ডিং কমিটির যে এটা হচ্ছে, সেই স্ট্যান্ডিং কমিটির ম্যাক্সিমাম যে হয় তার ম্যাক্সিমাম চেয়ারম্যান কিন্তু আমাদের স্পিকার আসে। তাহলে সেই স্পিকার যেটা আসছে কি, তাহলে এখানে কোশ্চেন আনসারটা কী হবে? হু অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান, যে চেয়ারম্যান যেগুলো থাকে, যে চেয়ারম্যানকে অ্যাপয়েন্ট করে কে, যেটা হচ্ছে দ্য স্পিকার, আনসারটা। ঠিক আছে, তারপরটা কি? কমপ্লিট দ্য গিভেন অ্যানালজি। স্পিকার, মেম্বার অফ লোকসভা, ভাইস প্রেসিডেন্ট কি হবে? খুব মন দিয়ে দেখো, এই কিছুক্ষণ আগে তোমাদের কিন্তু কোশ্চেনটা বললাম, একটু ঘুরিয়ে দিয়েছে, মজার দেখো কোশ্চেনটা। স্পিকার, মিনিস্ট্রি অফ দ্য লোকসভা। লোকসভার যেটা কি হচ্ছে, আমাদের স্পিকারে করছে। লোকসভার যদি স্পিকার যদি আসে, তাহলে আমাদের তাহলে ভাইস প্রেসিডেন্ট তাহলে কোথাকার আসবে? যদি দেখো ফাংশন, দ্য রোল অফ দ্য স্পিকার লোকসভার, যে রোল অফ দ্য, যে যিনি প্রিসাইড করে লোকসভার টোটাল যে মেম্বার যারা প্রিসাইড করে, তিনি হচ্ছেন কিন্তু আমাদের স্পিকার। আর আমাদের এতে যে এটা করেন টোটাল যে রাজ্যসভার যে টোটাল প্রিসাইডিং করে, সেই প্রিসাইডটা কে করে? যার হাতে পাওয়ার আছে। কিছুক্ষণ আগেই বললাম আর্টিকেল নাম্বার 63-তে তিনি রাজ্যসভার চেয়ারম্যান, এক্স অফিসের চেয়ারম্যান, তিনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট। ওকে, ঠিক আছে। তারপরটা কী কথা? কোশ্চেন নাম্বার 18, ইন ইন্ডিয়া দ্য রেশিও অফ ব্রিটিশ সোলজার্স ওয়াজ ড্যাশ ইন্ডিয়ান সোলজার্স ইন দ্য আর্মি ইন 1857। তাহলে এই যে 1857 এখানে কী রয়েছে? দ্য ইন ইন্ডিয়া, দেখো ফার্স্ট কোশ্চেনটা লেস দেন, তারপর হচ্ছে বি মোর দেন, তারপর হচ্ছে ইকুয়াল টু, তারপর নান অফ দিস। এখানে আমি 1857 একটু কথা বলি। 1857 আমাদের কী হয়েছিল? ফার্স্ট আমাদের সিপাহি মিটুনি, যে সিপাহি মিটুনি তোমাদের বইতে যেটা লেখা আছে, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স অফ দ্য ওয়ার, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স অফ ওয়ার কে বলেছিল? ব্রিটিশ সাভারকার যে কথাটা বলেছিলেন, এই ফার্স্ট সিপাহি মিটুনিকে। সেই সিপাহি মিটুনি যখনই আমরা পলিটিক্যাল কজ বা এই সেই কজগুলোকে যদি আমরা সমস্তভাবে আমরা দেখতে চেষ্টা করি, সেই চেষ্টা করি দেখবে যে সিপাহীদের মধ্যে কিন্তু একটা ভীষণ পরিমাণে একটা ক্রোধ, মানে যেটা একটা খুব অ্যারাউজ একটা অ্যাঙ্গার সৃষ্টি হয়েছিল। কেন অ্যাঙ্গারটা সৃষ্টি হয়েছিল? অ্যাঙ্গারটা সৃষ্টি হয়েছিল, যদিও এই অ্যাঙ্গারটা সৃষ্টি হয়েছিল যে ওই ব্রিটিশরা তুলনামূলকভাবে অনেক পরিমাণে কম, ব্রিটিশ সৈন্যরা, আমাদের সৈন্যরা অনেক বেশি, কিন্তু আমাদের সৈন্যের উপর বেশি অত্যাচারিত হচ্ছে। আমরাই সবচেয়ে কম টাকা মাইনে পাচ্ছি, আমরাই সবচেয়ে বেশি কম টাকা স্যালারি ওয়েজ পাচ্ছি, এবং আমরাই সবচেয়ে বেশি ইনসাল্টেড হচ্ছি, আমরাই বেশি খাটছি। তো এই যে তাহলে এই আমাদের ব্রিটিশ এলাকার ব্রিটিশরা কী করে থাকবে তোমরা বলো? ব্রিটিশরা তো ওখান থেকে এখানে এসেছে, তো এখান থেকে এখানে এসেছে, যতটা তোমার সেইখানকার সৈন্য নিয়ে তো আমার সৈন্য হবে না। তাহলে আনসার গোস টু হবে কি? লেস দেন। তাহলে দ্য সোলজার, ব্রিটিশ সোলজার্স ওয়াজ লেস দেন ইন্ডিয়ান সোলজার্স ইন দ্য আর্মি অফ 1857। কোশ্চেন নাম্বার আমরা 11-এ যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোইংস ওয়ার দ্য মেথডস অফ দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর টেরিটোরিয়াল এক্সপ্যানশন অ্যান্ড গ্র্যাজুয়াল অ্যানেক্সেশন অফ দ্য নেটিভ ইন্ডিয়ান স্টেটস? এই নেটিভ ইন্ডিয়ান স্টেটসের মধ্যে কোনটা আমাদের দেখাচ্ছে? তো কোনটা দেখাচ্ছে খুব ভালো করে খুব মন দিয়ে দেখো, কী কী অপশনটা দিয়েছে। প্রথমে হচ্ছে আউটরাইট ওয়ার্স, তারপরটা কি? সাবসিডিয়ারি অ্যালায়েন্স, তারপরটা কি? ডক্ট্রিন অফ ল্যাবস, তারপরটা কি আছে? প্রেটেক্সট অফ অ্যালেজ মিসরুল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো কোশ্চেনটাকে ভালো করে বোঝো। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার মেথড ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা আমাদের কিভাবে তার টেরিটোরিয়াল এক্সপ্যান্ড হয়েছিল, কীভাবে তার সাম্রাজ্য, কীভাবে তার এটাকে সে বাড়িয়েছিল, টোটাল বাড়িয়েছিল, বা ইন্ডিয়ান স্টেটসকে কীভাবে সে ক্যাপচার করেছিল, কী কী পদ্ধতি নিয়েছিল। দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু একদিনে ওরা আস্তে আস্তে অনেকগুলো পদ্ধতি, অনেকগুলো প্রসেস নিয়ে, যে প্রসেসের মধ্যে দিয়ে তারা কিন্তু অ্যানেক্স করেছিল বিভিন্ন আমাদের স্টেটগুলো। কী কী স্টেটগুলো? প্রথমটা হচ্ছে আউটরিট ওয়ার্স। হ্যাঁ, আউটরিট ওয়ার্স মানে বাইরের, এগুলোর মধ্যে
যুদ্ধ তাকে করতেই হয়েছিল, সেই যুদ্ধটা না করলে কখনোই আসবে না। বি, যেটা আছে কি সাবসিডিয়ারি অ্যালায়েন্স। এখানে কোশ্চেনটা একটা পড়তে পারে, আমি কোশ্চেনটা সাবসিডিয়ারি অ্যালায়েন্স কিন্তু কে চালু করেছিল? সাবসিডিয়ারি অ্যালায়েন্স চালু করেছিল যেটা হচ্ছে আমাদের কে সাবসিডিয়ারি অ্যালায়েন্স মানে সাবসিডিয়ারি অ্যালায়েন্স মানেটা কি? আমাদের সাবসিডিয়ারি অ্যালায়েন্স হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, যে সাবসিডিয়ারি অ্যালায়েন্সটা কি লর্ড ওয়েলেসলি আমাদের স্টার্টটা করেছিল। নেক্সট মানটা কি? ডক্ট্রিন অফ দ্য ল্যাবস। ডক্ট্রিন অফ ল্যাবস মানে সত্যবিলোপ নীতি। বাংলা যারা রয়েছে তারাও কিন্তু এটা কিন্তু জেনে রেখো, ডক্ট্রিন অফ সত্যবিলোপ নীতি যেটা ছিল লর্ড ডালহৌসি আমাদের স্টার্টটা করেছিল। আর একটা কি? প্রিটেক্সট অফ দ্য অ্যালিজ মিসরুল, মানে কী কী ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে, মানে ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে অনেক সময় স্টেটকে দখল করে নিয়েছিল, যেটা কিন্তু লর্ড ডালহৌসি করেছেন অবধকে তিনি মানে কী বলেছিল যে এখানে ঠিকমতো অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা হয় না, তার জন্য ওটা ব্রিটিশ তাড়াতাড়ি ক্যাপচার করবে। তাহলে চারটে পয়েন্টই কিন্তু ভ্যালিড পয়েন্ট। তো চারটে পয়েন্টই তাহলে এখানে কী আনসার আছে? অনলি 1 হবে না, অনলি 1 and 2 হবে না, অনলি 2 and 3 হবে না। তাহলে কী আনসার হবে? দ্যাট আনসার গোজ ফর অল অফ দ্য অ্যাবাভ। অনেকে তোমরা ভাবো যে অল অফ দ্য অ্যাবাভ থাকলেই মেরে দাও, ওটাতে দাগ দিই, কিন্তু দেখো কোশ্চেন বারবার সমস্ত কিছু পড়বে, অল অফ দ্য অ্যাবাভ থাকলে মারলে ওরকম করে সবসময় কিন্তু হয় না আনতে জটিল। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট পয়েন্ট, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু 3 টাইমস বিভিন্নভাবে পড়ে, যে ফার্স্ট ন্যাশনাল কংগ্রেসটা সেটা কী করে। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ফার্স্ট কোশ্চেন, অ্যালান অক্টোভিয়ান হিউম। সেকেন্ড, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সি, WC ব্যানার্জি। ডি, দাদাভাই নৌরোজি। তাহলে কি হবে, কি কোশ্চেনটা হবে? মনে করে রাখুন 1885 ফার্স্ট। আমি কিন্তু বলেছিলাম, আমি যখন আর্লি ন্যাশনালিস্টে পড়িয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম ফার্স্ট আমাদের কংগ্রেস স্টার্ট হয় 1885-এ। প্রথম অধিবেশনটা কোথায় আছে? মুম্বাইয়ের তেজপাল সংস্কৃত কলেজে, যে তখন ছিল বোম্বাই তেজপাল সংস্কৃত কলেজে, যার কিন্তু আমাদের প্রথম প্রেসিডেন্ট ছিলেন WC ব্যানার্জি। ওকে, তো এখানে কোশ্চেনটা শুধুমাত্র একটা কোশ্চেন আসে না, আরও 3টে কোশ্চেন পড়ে। আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেকেন্ড প্রেসিডেন্ট কে ছিল, আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থার্ড প্রেসিডেন্ট কে ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেকেন্ড প্রেসিডেন্ট ছিল আমাদের কে প্রেসিডেন্ট ছিল? দাদাভাই নওরোজি। অ্যান্ড থার্ড প্রেসিডেন্ট ছিল কি? বদরুদ্দিন তৈয়বজি। অ্যান্ড ফোর্থ যে প্রেসিডেন্ট ছিল আমাদের হচ্ছে W. উল, মানে যেটা হচ্ছে প্রথম আমাদের ইউরোপিয়ান আমাদের প্রেসিডেন্টটা ছিল। ঠিক আছে। এন্ড কোশ্চেন নাম্বার 13, কমপ্লিট দ্য গিভেন অ্যানালজি। আর্লি ন্যাশনালিস্ট, সেলফ গভর্নমেন্ট উইথ অ্যান্ড ব্রিটিশ রেইম, অ্যান্ড অ্যাসার্টিভ ন্যাশনালিস্ট। এই চারটের মধ্যে আমাদের দেখো কি মানে কিরকম কঠিন এটা করেছে। মানে আর্লি ন্যাশনালিস্ট তারা চাইছে সেলফ গভর্নমেন্ট উইদিন দ্য ব্রিটিশ রেমে, সেলফ গভর্নমেন্ট উইদিন দ্য ব্রিটিশ নামে, আর অ্যাসার্টিভ ন্যাশনালিটি মানে তাদের ডিম্যান্ডগুলো কী, ডিম্যান্ডগুলোর উপর কিন্তু আমাদের কোশ্চেনটা করেছে। মানে আর্লি ন্যাশনালিজম, আর্লি সেলফ গভর্নমেন্টটা কি? তোমরা আমি অনেক দিন আগে বলেছি, যে যখন আমি দুটো ক্লাস আগেই আমি বলেছিলাম, যখন ডিসকাস করেছিলাম, ভালো করে মনে রাখো, যে আর্লি ন্যাশনালিস্টটা কি দুটো ভাগে ভাগ হয়েছিল। একটা ছিল 1885 থেকে 1905, সেই সময় ছিল কিন্তু আর্লি ন্যাশনালিস্ট। তার পরবর্তীকালে যে কংগ্রেসের যে সমস্ত ন্যাশনালিস্ট ছিল তারা কিন্তু অ্যাসার্টিভ ন্যাশনালিস্টটা হয়, যেটা কিন্তু আমরা সুরাট কংগ্রেস অধিবেশনে 1907, যেটি রাসবিহারী ঘোষ যেটা ছিল, নট রাসবিহারী বোস, তোমরা কিন্তু ভুল করে ফেলতে পারো। হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ সুরাট কংগ্রেস? এটা হচ্ছে রাসবিহারী ঘোষ। সেই রাসবিহারী ঘোষের প্রেসিডেন্টের সময় যখন কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়, একটা হচ্ছে আর্লি ন্যাশনালিস্ট, একটা হচ্ছে অ্যাসার্টিভ ন্যাশনালিস্ট। আর্লি ন্যাশনালিস্টরা সবসময় কিন্তু আমাদের লয়ালিটি করতো ব্রিটিশ ক্রাউনের কাছ থেকে, আর এরা কিন্তু সবচেয়ে প্রথম কথা এরা কিন্তু সেই পরিমাণে চায়নি। কিন্তু এখানে কিন্তু লয়ালিটি অফ দ্য ব্রিটিশ ক্রাউনের কথাটা কিন্তু অপশানে রয়েছে, কিন্তু এই অপশানটা তোমরা এটা করো না। ওদের ডিম্যান্ডটা কি? ওদের ডিম্যান্ডটা করতো সেলফ গভর্নমেন্ট। সেলফ গভর্নমেন্ট বলতে কি? ডোমিনিয়ন স্টেটাস। কীরকম ডোমিনিয়ন স্টেটাস? যে ব্রিটিশদের আন্ডারে আমরা সেখানে সমস্ত কিছু করবো, ব্রিটিশরা আমাদের তদারকি করবে। এটা কিন্তু 1928-এ মতিলাল নেহরু রিপোর্টের মধ্যে অলরেডি চেয়েছিল, কিন্তু ব্রিটিশ তখন পাত্তা দেয়নি। কিন্তু তখন যখনই পাত্তা দিতে চায়নি, তখনই অ্যাসার্টিভ ন্যাশনালিস্ট বললো আমাদের উই ডোন্ট ওয়ান্ট এনি, আমরা কখনো ওই ডোমিনিয়ন স্টেটাস বা সেলফ গভর্নমেন্ট আমরা কখনো চাই না, উই ওয়ান্ট দ্য পূর্ণ স্বরাজ। যেটা 1929-এ লাহোর কংগ্রেস অধিবেশনে কিন্তু জওয়াহরলাল নেহরু ওটা কিন্তু এটা করেছিল। তো এই যে তাহলে এখানে কী কী অপশনটা থাকবে? অ্যাসার্টিভ ন্যাশনালিস্টের মধ্যে কী কী থাকবে? লয়ালিটি অফ দ্য ব্রিটিশ ক্রাউন হবে না, টোটাল ইন্ডিপেন্ডেন্স, কনস্টিটিউশনাল এজিটেশন, পেশেন্ট অফ রিকনসিলেশন। তাহলে কিন্তু না, একদম আনসার হবে টোটাল ইন্ডিপেন্ডেন্স, পূর্ণ স্বাধীনতা। যে পূর্ণ স্বাধীনতা সেটা কিন্তু আমাদের চলবে। আচ্ছা, খুব এটা করো। দেখো তারপরটা কি? স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই উইল হ্যাভ ইট।
এই স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি এখানে একটু আছে, স্টেটমেন্টটা বলেছিল কি হু টেল্ড ইট। অ্যাকচুয়ালি এখানে স্টেটমেন্ট ওয়াজ গিভেন বাই আন্ডারলাইন, যেখানে আন্ডারলাইনে অশ্বিনী কুমার দত্ত এখানে থাকবে, সেখানে নেই যেটা, সেখানে ধীরে রাখো কে বলেছিলেন এটা বা একদম স্বরাজ আমার জন্মগত অধিকার, সেটা হচ্ছে বিজি তিলক। আমাদের প্রথম থেকে কোশ্চেনের আনসারটা। তারপর দেখো দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ অ্যানিউলড বাই, বিখ্যাত কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পড়েছে। পার্টিশন অফ দ্য বেঙ্গল, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড মিন্টো। ছোট্ট ঘটনাটা বলে দিই, পার্টিশন অফ দ্য বেঙ্গলের সেই ঘটনাটা, সেই পার্টিশন অফ বেঙ্গল কে করেছিল 1905 বেঙ্গলকে পার্টিশন করতে চাইছে ব্রিটিশরা কেন পারতে চাইছে? বেঙ্গল ইজ দ্য ওম অফ দ্য ন্যাশনালিজম, বেঙ্গল হচ্ছে জাতীয়তাবাদের মেন গরু। এই জিনিসটাকে যদি আমরা ভেঙে দিই, এই জিনিসটাকে যদি আমরা কোনো জিনিস ভেঙে দিই, তাহলে ব্রিটিশরা কিন্তু ভেবেছিল যে আমরা যেমন করে হোক আমরা এখানে রাজত্ব করতে পারবো। তখন তো বেঙ্গল শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ছিল না, তখন বেঙ্গলের প্রভিন্সটা ছিল একদম বাংলাদেশটা ছিল, ওদিকে আসামের সঙ্গে ছিল, অনেকগুলো প্রভিন্স যুক্ত ছিল। তখন অ্যান্ড্রু ফ্রেজার তখন একটা বুদ্ধি কাটালো, যে বুদ্ধি কাটালো কার্জনকে বললো যে একটাই কাজ করা যাক, যে আমরা এটাকে যদি বলি, আমরা একটা আউটওয়ার্ডলি বলি যে এই জিনিসটাকে আমরা প্রভিন্সে, এত বড় প্রভিন্স আমরা রাজত্ব করতে পারছি না, আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে দিই। এবং যেই ভাগ করে দেওয়ার কথা বলে, এটার মধ্যে কী হবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আমাদের ন্যাশনালিজম জিনিসটা, কারণ তোমরা যদি দেখো ওই সময় 1902 কিন্তু আনুষ্ঠানিক সমিতি চলছে, ওই সময় কিন্তু অলরেডি তখন যুগান্তর তখন চলে আসছে, তার কিন্তু কেন্দ্রস্থল কিন্তু একটা ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ। ওই বাংলাদেশের তখন এখন অধুনা যে বাংলাদেশ, তখন ছিল পূর্ববঙ্গ। সেই ঢাকার অনুশীলন সমিতি থেকে মানুষ তখন কি প্রচণ্ড পরিমাণে তখন জাতীয়তাবাদের ভাবধারে উদ্বুদ্ধ হতে চলেছে। ব্রিটেন তখন আর চারিদিকে ইউরোপিয়ান যে কার্বোনারি সংস্থা, সেই গুপ্ত সমিতির চারিদিকে কিন্তু মানে তৈরি হতে শুরু করেছে গুপ্ত সমিতি, তাদের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। একটা সময় মানে তারা যে ভারতবর্ষের ভাইসরয়গুলো ছিল, তারা তখন সেই সময় বলছে বাইরে বেরোনো যাবে না, এইরকম চারিদিকে অবস্থা, প্রচণ্ড একটা জাতীয়তাবাদে এতে ফুটছে। কেমন করে হোক ব্রেক করবো, যেমন করে স্প্লিট করবো, দিস ইজ দ্য আইডিয়া। একটা ইনডাইরেক্ট কজ, একটা ডাইরেক্ট কজ। তাহলে সেই সময় লর্ড কার্জন অ্যানিউল করলো যে আমাদের বেঙ্গল পার্টিশন হবে। তাহলে কোশ্চেনটা কি আনসার? দ্য পার্টিশন অফ দ্য বেঙ্গল ওয়াজ অ্যানাউন্সড বাই লর্ড কার্জন। ওকে, কিন্তু লর্ড ডালহৌসি হবে না, কারণ লর্ড ডালহৌসি কিন্তু অনেক পিছনে, মাউন্টব্যাটেন যেন আর লর্ড মিন্টো যেন। ঠিক আছে, তারপর হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগ, ঠিক একই চ্যাপ্টারে তারপরের চ্যাপ্টারটা যেটা তোমরা পড়েছো, অল ইন্ডিয়া মুসলিম লীগ। এই সময় কি করে আমাদের এটাকে ভাঙবো, কী করে ভাঙবো এটাকে, সেই ভাঙবোর যখন সমস্ত কিছু খ্রিস্টাব্দে 1906 খ্রিস্টাব্দে তখন চাইছিল যে আমরা দুটো ভাগে ভাগটা করে দিই, আমরা দুটো ভাগে স্প্লিটটা করে দিই। স্প্লিটটা না করলে সবচেয়ে প্রথম কথা কখনো কোনো জিনিসটা আসবে না। কি স্প্লিটটা করে দেবো? যে স্প্লিটটা করবে যে ভারতবর্ষে হিন্দু মুসলিমদের মধ্যে একটা দ্বৈরথ স্টার্টটা করে দিই। যে দ্বৈরথের স্টার্টটা তখন অলরেডি সৈয়দ আহমেদ কা, যিনি ফাদার অফ দ্য ডাবল নেশন, তিনি কিন্তু স্টার্টটা করেছিলেন। সেই স্টার্টটার মধ্যে সেটা একদম ইমপ্লিমেন্ট করলো 1906 যখন নবাব সালিমুল্লাহর নেতৃত্বে যখন অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠা করলো। এবং কী হতে তোমরা নিশ্চয়ই গল্পটা আমি বলেছিলাম অনেক আগে, আরেকবার বলে দিই। তখন আমাদের লর্ড মিন্টো ছুটি কাটাতে গেছে, সেই সময় ছুটি কাটাতে গিয়ে তখন আগাখাড়া বলছে যে আমরা কিন্তু আলাদা করে একটা দল গঠন করতে চাই, কি মুসলিম লীগ, কেন মুসলিমরা সবসময় পিছিয়ে যাচ্ছে, আমরা চাইছি ওদের লয়াল হতে। এবং তখন তো পুরো মিন্টো সুযোগটা নিল, সেই সুযোগটা নেওয়ার পর তখন মুসলিম লীগ গঠন করলো। এবং তারপরেই কী হলো, কিন্তু মরলে মিন্টো অ্যাক্ট, এটা কিন্তু বারবার কিন্তু মনে রাখবে 1909, এটাও কিন্তু পরীক্ষায় পড়ে। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা, দ্য অ্যাক্ট পাসড বাই দ্য ব্রিটিশ হুইচ গেভ দেম দ্য অথরিটি টু অ্যারেস্ট আ পারসন উইদাউট ওয়ারেন্ট ওয়াজ। কি উইদাউট ওয়ারেন্ট ওয়াজ, কি বিখ্যাত জিনিস। এখান থেকে 3 থেকে 4টে কোশ্চেন পড়ে কিন্তু এই চ্যাপ্টার থেকে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য অ্যাক্ট বাই দ্য ব্রিটিশ হুইচ গেভ দ্য অথরিটি টু অ্যারেস্ট আ পারসন উইদাউট ওয়ারেন্ট। কোনো ওয়ারেন্ট থাকবে না, তুমি স্বদেশী করছো, তুমি দেশের দ্রোহী কাজ করছো, তোমাকে ধরে পড়ে জেলে পুরে দাও। কোনো দিন নয় কি, না ওয়াকিল, নো দলিল, নো আপিল। কোনো ডিবেটও চলবে না, কোনো আপিলও চলবে না, কোনো ওয়াকিল চলবে না, কোনো উকিলও রাখতে পারবে না, তুমি ডাইরেক্ট চলে যাও আমাদের এতে, নাম শুনেছো তো জেলে চলে যাও। তাহলে কোন একটা হচ্ছে রাওলাট অ্যাক্ট। কীখানে দেখো
চারটে অ্যাক্ট নিয়ে আমি বলছি কিন্তু। তারপরটা কি, তাহলে রাওলাট অ্যাক্ট কবে হয়েছিল? 1919। যে রাওলাট অ্যাক্টের ফলে কী ঘটনা ঘটেছিল, সেই রাওলাট অ্যাক্টের পর আগের ক্লাসেই আমি আলোচনা করেছি। ইমিডিয়েট কজ অফ রাওলাট অ্যাক্ট, দ্যাট ইজ জালিয়ানওয়ালা ম্যাসাকার 1919 13th এপ্রিল, যেটা কিন্তু পরীক্ষায় পড়ে। হোয়াট ইজ দ্য ইমিডিয়েট কজ অফ দ্য জালিয়ানওয়ালা ম্যাসাকার? দ্য কোশ্চেন গোজ টু আনসার, দ্যাট ইজ রাওলাট অ্যাক্ট 1919 13th এপ্রিল। তারপরে কি, জেনারেল এনলিস্টমেন্ট অ্যাক্ট, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ওয়ারে। হোয়াট ইজ দ্য ম্যাটার অফ দ্য জেনারেল এনলিস্টমেন্ট অ্যাক্ট? জেনারেল এনলিস্টমেন্ট, তুমি কোনো কথা শুনবে না, আমাদের দেশীয় যে সৈন্যগুলো তোমাদের যেখানে খুশি পাঠানো, যুদ্ধ করতে পাঠানো হবে, তোমাদের কিন্তু কোনো কথাগুলো শোনা যাবে না। দ্যাট ইজ দ্য মেন সাবজেক্ট ম্যাটার অফ দ্য জেনারেল এনলিস্টমেন্ট অ্যাক্ট। তারপর হচ্ছে কি অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, সেটাও তোমরা 1923-তে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট হয়েছিল। আর এটা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা কি, যে তোমাদের যে আমরা এই যে বিভিন্নভাবে ল্যাঙ্গুয়েজে আমাদের পেপার টেপার বেরোয়, বুঝতে পেরেছি তো, মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বেরোয়, মানে কি আমাদের এখানে আনন্দবাজার, বিভিন্ন নানা রকম বাংলার যে পেপার, অমৃতবাজার, সেই সময় ছিল অমৃতবাজার, যুগান্তর, এই সমস্ত যে পেপারগুলো ছিল বেঙ্গলি এতে, সেখানে কেন, যেহেতু এখানে বেঙ্গলি ভাবাবেগটাকে বেশি পরিমাণে কাজে লাগানো হতো, সেই জন্য বেঙ্গলি রিজিয়নে বাংলা ভাষাতে বেশি পেপারগুলো বেরোতো। এবং সেই বাংলা ভাষাতে অনেক ন্যাশনালিজমের ব্যাপারটাও ছিল। তখন মানুষ কি করতো, মানুষ তখন করতো ওটা দিয়ে জাগ্রত, তখন তো মিডিয়া ছিল ওইটার মাধ্যমে। তখন সেই সময় বললো, ব্রিটিশরা তখন বললো, না, কোনো রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে কোনো কিছু আমাদের করা যাবে না, সব কিছু ইংরেজিতে ইংরেজিতে পেপারগুলো বেরোবে। এবং রাতারাতি অমৃতবাজার পত্রিকা ইংলিশে কিন্তু ট্রান্সফার হয়ে গেল। এবং এই যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878, এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এটা কিন্তু 1878 হয়েছিল। এটাও কিন্তু পরীক্ষা কিন্তু তোমাদের ম্যাচিংয়ে কোশ্চেনটা আসতে পারে, চারটে অ্যাক্ট দিয়ে দেবে, সেই অ্যাক্টটা কিন্তু কোনটা কার সময় হয়েছিল। ঠিক আছে, ইন হুইচ সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দ্য রেজলিউশন অফ দ্য পূর্ণ স্বরাজ ওয়াজ পাস্ট? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রেজলিউশন অফ দ্য পূর্ণ স্বরাজ ওয়াজ পাস্ট। আমি কিছুক্ষণ আগেই বললাম, একটা ক্যালকাটা সেশন, একটা লাহোর সেশন, একটা ত্রিপুরি সেশন 1939 অ্যান্ড বোম্বে সেশন 1942। তাহলে এই যে কী হয়েছিল এখানে দেখো, খুব ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এটা তাহলে কোন ক্যালকাটা সেশন 1928, এটাও হবে না, তাহলে কোন সেশন হবে? লাহোর সেশন 1929। রবি নদীর তীরে জওহরলাল নেহরুর মাধ্যমে আমাদের বলেছিল, আমাদের আর ডোমিনিয়ন স্ট্যাটাস দরকার নেই, আমাদের কি দরকার? আমাদের পূর্ণ স্বরাজ দরকার। সেই পূর্ণ স্বরাজ রবি নদীর তীরে প্রথম 1929 আমাদের কি ঘটেছিল? লাহোর সেশনে সেই জিনিসটা কিন্তু আমাদের টোটাল ঘটনাটা ঘটেছিল লাহোর সেশনে। এবং সেখানে ফ্ল্যাগ তুলে আমাদের বলেছিল আর কোনো এটা নেই। ঠিক আছে, এখানে আরেকটা কোশ্চেন আছে ত্রিপুরি সেশন 1939, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ত্রিপুরি সেশন হরিপুরা কংগ্রেসে 1938, আমাদের ফার্স্ট সুভাষচন্দ্র বোস কিন্তু প্রেসিডেন্ট ছিলেন। 1939 আমাদের কিন্তু তিনি আবার প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু এখানে ঘটনা ঘটেছিল পট্টাভি সীতারামাইকে হারিয়ে তিনি ওখান থেকে কংগ্রেস থেকে ছেড়ে গিয়েছিলেন এবং তারপরে তিনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। এবং এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট, ত্রিপুরি সেশনে কী ঘটেছিল বা কী হয়েছিল। আচ্ছা, তারপরে কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোইং ইভেন্টস অর্গানাইজড বাই গান্ধীজি ওয়াজ ফার্স্ট টু হ্যাপেন? কোন জিনিসটা আমাদের এখানে হয়েছিল? দেখো, এতগুলো জিনিসটা হয়েছিল, সবকটাই কিন্তু গান্ধী হয়েছিল। কিন্তু আমি আগের দিনই ক্লাসে এটা কিন্তু আলোচনা করেছি, চম্পারণ সত্যাগ্রহ, আহমেদাবাদ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, নন কোঅপারেশন মুভমেন্ট। 1915 9 জানুয়ারি মোহনদাস করমচাঁদ গান্ধী কিন্তু আমাদের এখানে এলেন। সেই এই দিনটাকে আমরা কি বলি? NRI ডে, অর্থাৎ নন রেসিডেন্সিয়াল অফ ইন্ডিয়া। তারপরে কি করলেন? 1916 সবরমতী আশ্রম। তারপরে প্রথম যে আমাদের ভারতবর্ষের যিনি রেভলিউশনটা স্টার্ট করলেন, যে মুভমেন্টটা স্টার্ট করলেন, যে মুভমেন্টটা কোথায়? চম্পারণ, বিহারের চম্পারণ। আমাদের কি প্রথম ইন্ডিগো কাল্টিভেশনের বিরুদ্ধে তিনি প্রথম যে চম্পারণ সত্যাগ্রহ, যদিও এই সত্যাগ্রহ, কোশ্চেনটা একবার মন দিয়ে শুনবে, গান্ধী কিন্তু সত্যাগ্রহ ফার্স্ট স্টার্ট করেছিলেন সাউথ আফ্রিকায়, ইন্ডিয়াতে ফার্স্ট সত্যাগ্রহ স্টার্ট করেছিলেন চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ কিন্তু ওনার ছিলেন ফার্স্ট কিন্তু আমাদের ন্যাশনাল মুভমেন্ট, যেটা চম্পারণ সত্যাগ্রহ 1916 উনি কিন্তু 1916 উনি স্টার্টটা করেছিলেন। ওকে, সো ঠিক আছে, তো ওটা 16 শেষের দিকে 17। কোয়েশ্চেন 20, ড্যাশ কনসিভ দ্য আইডিয়া অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রথম আইডিয়াটা কে দিয়েছেন? প্রথম আইডিয়াটা কে দিয়েছেন? চারটে অপশান। সুভাষচন্দ্র বোস। খুব একদম পরিষ্কার কথা, প্রচণ্ড ভুল করার কোশ্চেন। সবাই কিন্তু ডাক দিয়ে দেবে সুভাষচন্দ্র বোসের দিকে, কারণ আইনে বলতে গেলেই সুভাষচন্দ্র বোস ভাবতেই হয়,
কিন্তু তার আগেও যে রাসবিহারী বোস তিনি তাঁর হাত দিয়ে তিনি ভেবেছিলেন যে রাসবিহারী বোস তৈরি করবেন, তিনিও একজন এতেই। অনেকে আবার সুভাষচন্দ্র বোসকে ছেড়ে একটু ভেবে রাসবিহারী বোসকে করবেন, কিন্তু না, দ্য আনসার কোজ টু মহান সিং। মালাই ক্যাম্পেনে তিনিই কিন্তু প্রথম এই আইএনএ আইডিয়াটা কনসিভড করেছিলেন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 21, হুইচ অফ দিস আর নট দ্য লেজিসলেটিভ পাওয়ার্স অফ দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের লেজিসলেটিভ পাওয়ারে কিন্তু আমাদের কোনটা নেই, সবচেয়ে প্রথম কথা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের, যে মেক লস অন দ্য সাবজেক্ট মেনশন সাবজেক্ট মেনশন ইন দ্য ইউনিয়ন লিস্ট, মেক লস অন দ্য সাবজেক্ট লিস্টেড ইন দ্য কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্টের মধ্যে এটা নেই। তারপরটা কি আসছে, রিমুভাল অফ জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট, ডিটারমিনেশন অফ দ্য স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্স অফ দ্য এমপিস অ্যান্ড মিনিস্টার। হুইচ অফ দিস আর নট লেজিসলেটিভ পাওয়ার্স অফ দ্য পার্লামেন্ট। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এই লেজিসলেটিভ এর মধ্যে কোনটা কিন্তু নেই, খুব মন দিয়ে। যে লেজিসলেটিভ পাওয়ার মধ্যে আমাদের কী কী থাকে, তাহলে প্রথম থাকে আমাদের সাবজেক্ট মেনশন ইউনিয়ন লিস্ট, অবশ্যই থাকবে ওই জায়গাটার মধ্যে। কনকারেন্ট লিস্টের সেখানেও তুমি পাবে কিন্তু সমস্ত কিছু। রিমুভাল অফ দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট, সেখানেও জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট পার্লামেন্টে 2/3 আমাদের মধ্যে সাপোর্ট করতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে কোন জিনিসটা থাকে না, সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ দ্য স্যালারিজ। কিন্তু স্যালারিজ থেকে স্যালারি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট থাকে, সেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমাদের সমস্ত কিছু স্যালারি জিনিসটাকে কিন্তু আমাদের ডিসাইড করা হয়। নেক্সট মানে, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য এক্সক্লুসিভ পার্টস অফ দ্য রাজ্যসভা। রাজ্যসভার এক্সক্লুসিভ পার্টস অফ দ্য রাজ্যসভার জিনিসটা কি, কোনটার মাধ্যমে হবে? ফার্স্ট হচ্ছে ইট ক্যান মেক এ লজ অন সিঙ্গেল সাবজেক্ট, ইট ক্যান ইন্ট্রোডিউস আ মানি বিল, ইট মে ডিক্লেয়ার দ্য ক্রিয়েশন অফ দ্য অল ইন্ডিয়া সার্ভিস, ইট ক্যান অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। এই চারটের মধ্যে কোন জিনিসটা হবে? দেখো এখানে যা অপশান দেওয়া আছে তার মধ্যে খুব কনফিউজিং অপশান। এখানে দুটো অপশান কিন্তু ঠিক রয়েছে, যেটা কি এখানে কিন্তু দুটো অপশান যদি পরীক্ষাতে দেবে না, কিন্তু দিলেও তোমরা কিছু করার নেই, এগুলো দিয়ে হতে পারে। ইট ক্যান মেক লেজ অন স্টেট সাবজেক্ট। রাজ্যসভা মানে কাউন্সিল অফ দ্য স্টেট, রাজ্যসভার আরেকটা নাম কাউন্সিল অফ দ্য স্টেট। সে কিন্তু স্টেট লিস্টের যে কোনো বিষয়ে কিন্তু প্রথম মাথা ঘামাতে পারে, তার একক ক্ষমতা রয়েছে যে স্টেট লিস্টের কিছু পরিবর্তন, বা সেটা অবশ্য সবার সমস্ত রাজ্যের কনসিডারেশনের মাধ্যমে। আর একটা পয়েন্ট যেটা একদম এক্সক্লুসিভ পাওয়ার, যেটা লোকসভার তুলনায়, যেটা হচ্ছে ইট মে ডিক্লেয়ার দ্য ক্রিয়েশন দ্য অল ইন্ডিয়া সার্ভিস। অল ইন্ডিয়া সার্ভিসের সমস্ত কিছু পাওয়ারটা এটা কিন্তু রাজ্যসভার মাথায় থাকবে। তাহলে মনে রাখবে, সার্ভিসের ক্ষেত্রে অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ দ্য স্টেটস অফ ক্রিয়েশন অফ দ্য স্টেট লিস্টের মধ্যে পরিবর্তনের ক্ষেত্রে দুটোই কিন্তু রাজ্যসভা কিন্তু ইজ মোর পাওয়ারফুল দ্যান লোকসভা তুলনায়। নেক্সট পয়েন্ট, হুইচ অফ দিস আর নট ইলেকটোরাল ফাংশনস অফ পার্লামেন্ট। কোনটা আমাদের মধ্যে নট ইলেকটোরাল ফাংশন অফ দ্য পার্লামেন্টের মধ্যে কোনটা নেই? ইলেকশন অফ দ্য মেম্বার্স অফ দ্য লোকসভা, ইলেকশন অফ দ্য মেম্বার্স অফ দ্য রাজ্যসভা, ইলেকশন অফ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ইলেকশন অফ দ্য স্পিকার অফ দ্য লোকসভা। এর মধ্যে কোনটা আমাদের ইলেকটোরাল ফাংশন অফ দ্য পার্লামেন্টের মধ্যে আর নট ইলেকটোরাল ফাংশনাল অফ দ্য পার্লামেন্টের মধ্যে কোনোটাই কিন্তু নেই? কী থাকবে তাহলে? ইলেকশন অফ দ্য মেম্বার্স অফ দ্য লোকসভা, আমরা পার্লামেন্টে হুইচ আর নট ইলেকট্রাল, আমরা সেখানে অবশ্যই ইলেকট্রাল মেম্বার অফ দ্য লোকসভা, সেখানে তো পার্লামেন্টের ভূমিকা থাকবেই ইলেকট্রাল মেম্বার। ইলেকশন অফ দ্য মেম্বার্স অফ দ্য রাজ্যসভা সেখানে থাকবে। ইলেকশন অফ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সেখানেও থাকবে। ইলেকশন অফ দ্য স্পিকার অফ দ্য লোকসভা। সবার চারটেই তো খুব ক্লোজ অপশান, কোনটায় কার সঙ্গে কী এটা করবো। খুব ইম্পর্টেন্ট দেখো কোশ্চেনটা, ইলেকটোরাল ফাংশন অফ দ্য পার্লামেন্ট, যেটা পার্লামেন্টের ইলেকশনের মধ্যে যেটা থাকে, তিনটেই কিন্তু পার্লামেন্টের মধ্যে থাকে। কিন্তু ইলেকশন অফ দ্য মেম্বার্স অফ দ্য লোকসভা কারা আমরা নিযুক্ত করি? আমরা করি, মানে আমাদের যেহেতু এখন তোমরা করতে পারবে না, আমাদের মতো বয়স যারা তারাই ইলেকশনে যারা এমপি তাদেরকে পাঠানো হয়। তাহলে দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দ্য কি এক্সক্লুসিভলি ফর দ্য কমন পিপল। বাকি তিনজনের ইলেকশন সেটা কিন্তু একমাত্র রাজ্যসভার ইলেকশনও কিন্তু মেম্বার অফ পার্লামেন্টের ভূমিকা থাকবে, ভাইস প্রেসিডেন্ট সেখানেও মেম্বার অফ দ্য পার্লামেন্টের ভূমিকা থাকবে, ইলেকশন অফ দ্য স্পিকার অফ দ্য লোকসভা সেখানেও কিন্তু আমাদের লোকসভার মেম্বারদের থাকবে। তাহলে একমাত্র ইলেকশন অফ দ্য মেম্বার্স অফ দ্য লোকসভা সেখানেই কিন্তু আমাদের কমন পিপলদের মধ্যে হাত থাকবে। খুব কনফিউজিং কোশ্চেন, একদম একটু করলেই আটকে যাবে। ভালো করে তোমাদের চ্যাপ্টার প্রচণ্ড হারে ভালো করে পড়ো, বারবার বলছি ডোন্ট স্কিপ দ্য চ্যাপ্টার, ডোন্ট স্কিপ দ্য কাটা মার্ক, মানে বলে তোমাদের কাটা মার্ক যেগুলো বলা হয়, তোমরা অতটা করতে যাও না। কারণ কোথা থেকে কোশ্চেন যেটা করবে, যে মার্ক যে জায়গাটা থাকবে তোমার সেই জায়গাটায় সবচেয়ে প্রথম কথা বেশি করতে যেন সবটা জায়গায় পড়তে থাকো, না পড়লে কিন্তু ভিতর থেকে কোশ্চেন আসবে। কারণ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা সিভিক্স একটার সঙ্গে একটা রিলেটেড, কোনটার সঙ্গে কোনটা কোশ্চেন আসবে তোমরা কিন্তু ভাবতেও পারবে না। নেক্সট পয়েন্ট, কোশ্চেন 24, ফ্রম দ্য গিভেন লিস্ট আইডেন্টিফাই দ্য অবজেক্টিভ অফ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট। নন কোঅপারেশন মুভমেন্টের অবজেক্টিভগুলো কী কী? ফার্স্ট,
to attain self-government within the British Empire, abolition of the Jamindari system, introduction of the new monetary and credit system, emolument of the Rowlatt Act. এখানে বলছে আইডেন্টিফাইড দ্য অবজেক্টিভ অফ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট। নন কোঅপারেশন মুভমেন্টের এখানে অনেকগুলো অপশন থাকে, কিন্তু মেন যে অপশনটা যেটা রয়েছে, মেন অপশনটার মধ্যে সবচেয়ে প্রথম কথা যেটা ভালো করে মনে রাখবে, মেন অপশন যেটা হচ্ছে অ্যামিউলমেন্ট অফ দ্য রাউলাট অ্যাক্টটা কিন্তু সবচেয়ে প্রথম অপশনটা ছিল, যার মধ্যে নন কোঅপারেশন মুভমেন্টের মধ্যে রয়েছে। ঠিক আছে, আমি এই আইডেন্টিফাই দ্য কজেস অফ দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কুইট ইন্ডিয়া মুভমেন্টের সবচেয়ে প্রধান কথা ফেলিয়ার অফ দ্য ক্রিপস মিশন, এটা বি লাহোর দ্য ক্রিপস মিশন, যেটা সমস্ত প্রিন্ট রয়েছে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট অফ দ্য রাজ্যসভা। রাজ্যসভার মধ্যে কি এখানে 4টি অপশনই তোমরা খুব ইম্পর্টেন্ট দেখো, সেখানে কিন্তু দেখো একটা অপশন দেখাচ্ছে 1/3 অফ দ্য মেম্বার্স অফ দ্য রিটায়ার এভরি ইয়ার, মানে ওটা হয় না, এটা নিশ্চয়ই নয়। তোমরা জানো 2 বছর অন্তর 1/3 মাল্টিপ্লাই টু 6 সেকেন্ড থাকে, যেখানে 3 মানে 2 বছর অন্তর রিটায়ার হয়, তাহলে একটা টার্ম থাকে 6 বছর করে, তো সেইখানে ওটা তোমাদের এখানে ভুল রয়েছে। দ্য স্পিকার হ্যাজ টু পারফর্ম ডিসিপ্লিনারি ফাংশন অফ লোকসভা। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ডিসিপ্লিনারি ফাংশন অফ লোকসভা, কোনটা আমাদের লোকসভা নেই। তাহলে কি এখানের মধ্যে ডিসিপ্লিনারি ফাংশনের মধ্যে দ্য স্পিকার রিসিভস অল পিটিশন অ্যান্ড ডকুমেন্টস ইন দ্য হাউস, এই জিনিসটার মধ্যে এখানে নট ডিসিপ্লিনারি। এবার দেখো এরপর এরকমভাবে তোমাদের মোটামুটি আরও 15 কোশ্চেনে থাকবে, মাঝখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে কিন্তু আনসার দেওয়া থাকবে। তার মধ্যে প্যাসেজ দেওয়া থাকবে, একটা প্যাসেজ তুলে দেবে, সেই প্যাসেজ থেকে কিন্তু তিনটে করে কোশ্চেন থাকবে, যেটা 40 কোশ্চেনের মধ্যে যেখানে থাকবে। খুব মাইনিউটলি তোমরা ভালো করে মনে রাখবে, কোশ্চেনটা কিন্তু প্রচণ্ড ভালো করে পড়বে। কোশ্চেনটা ভালো করার পর কোশ্চেনের পর 4টি আনসার থাকবে, আনসার কিন্তু প্রচণ্ড ক্লোজ থাকবে। সেই আনসারে ক্লোজ যদি থাকবে, যদি স্কিপ করে ফেলো তাহলে আনসার কিন্তু ভুল হয়ে যাবে। তো সেই জায়গাটায় তোমরা কিন্তু খুব মন দিয়ে পড়াশোনা করবে এবং প্রচণ্ড ভিভিডলি পড়ো, বিটুইন দ্য লিটার্স পড়ো, এবং যেখানে কারণ একটা কাট, আমি বারবার বলছি এই অংশটা কাটা, তাহলে এই অংশটা পড়বো না, এরম করতে যেও না। কারণ কিন্তু যেহেতু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে এইটার সঙ্গে ওইটার ঘটনার সঙ্গে ঘটনা যুক্ত, সেখানে কিন্তু তোমাদের হয়তো কাটা অংশটা থেকে অল্প পোর্শন রয়েছে, তার লেজটা এখানে রয়েছে, সেখান থেকে কোশ্চেন করছে, তোমরা কাটা অংশে পড়োনি, সেখানে সেই অংশটা কিন্তু সবটাই টোটালি ভালো করে পড়ো এবং খুব মাইনিউটলি পড়ো, নাহলে ঘটনাটা বুঝতে পারবে না, ঘটনা থেকে আনসার করতে পারবে না। কোশ্চেন কিন্তু খুব সিম্পলি হবে, কিন্তু একটু কোশ্চেন কিন্তু মানে যদি ট্রিকি হয়, ট্রিকি হলে তখন সেখানে কিন্তু ঠান্ডা, আমাদের কোনো কিছু ঘাবড়াবে না, ভালো করে চ্যাপ্টারটা পড়ো, ভালোভাবে আনসারটা করো। অনেকটাই ক্লিয়ার করে দিয়েছেন স্যার, তার কারণ সিমিলার কোয়েশ্চেন যেগুলো আমরা অপশনস বলি, সেই অপশনসে কিন্তু তোমরা পাচ্ছ, তো সেক্ষেত্রে তোমাদের কনফিউজড হয়ে যাওয়ার চান্সেস খুব বেশি থাকে, নর্মালি আমরা বাচ্চাদের ক্ষেত্রে দেখে থাকি। তার জন্যই কিন্তু গাইড করে দিলেন স্যার আজকে তোমাদের প্রত্যেককে, এবং বারবার করে একটা কথা বলছেন স্যার, এবং আগেও আমি শুনেছি ওনার অনুষ্ঠানে উনি বারবার একটা কথা বলেন যে থরলি পড়ো, স্কিপ করে বেরিয়ে যাচ্ছি, নিজে সাজেশন তৈরি করলাম, এরম কিছুর মধ্যে না যাওয়াই বেটার। তো আজকে আর আমাদের হাতে সময় একদমই নেই, সুতরাং আমাদের বিদায় নিতে হবে এডুকেশন অনলাইন অনুষ্ঠান থেকে, এবং তোমরা যারা রয়েছো তারা কিন্তু আগামী দিন আবার দেখবে আরও কোনো সাবজেক্টের ওপর থাকবে আলোচনা। ধন্যবাদ জানাবো স্যারকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, ধন্যবাদ তোমাদের জানাই, নমস্কার।